মনোয়ার পাঠশালায় তোমাদেরকে স্বাগত জানাই। তো ডব্লিউবিপি রেজাল্ট দেওয়ার পর থেকেই তোমরা অনেকেই চিন্তিত রয়েছো রিজার্ভেশন সিস্টেমের ওপরে। রিজার্ভেশন সিস্টেম কিভাবে কাজ করবে সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যেখানে তোমাদেরকে বলেছিলাম কেন তোমাদের ইউআরএ থেকে বেশি নাম্বার থাকা সত্ত্বেও তোমরা কাস্ট অর্থাৎ রিজার্ভেশন ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছো। এরপরেও তোমরা অনেকেই অনেক কিছু কোশ্চেন করেছো এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি যতটা সম্ভব দিতে পেরেছি, অনেককেই অ্যান্সার দিতে পেরেছি। এবং সেই কোশ্চেনগুলোর পুরো সম্পূর্ণ অ্যান্সার দেওয়ার জন্যই আমি আবার একটা সেপারেট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম, যেখানে আমি তোমাদের রিজার্ভেশন সিস্টেমটা কিভাবে কাজ করে ডিটেলস তোমাদেরকে আলোচনা করে দেখিয়ে দেবো। এই ভিডিওটি দেখার পর আশা করি তোমাদের আর কোনো কোশ্চেন রিজার্ভেশন সিস্টেমের উপরে থাকবে না। তো যদি আমার ইনফরমেশন তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম বিভিন্ন ধরনের সমস্যা বা যে কোনো লেটেস্ট নোটিফিকেশনের পেতে তোমরা এই চ্যানেল থেকেই সমস্ত কিছু পেয়ে যাবে। এই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমে রিজার্ভেশন সিস্টেম কিভাবে কাজ করে তার জন্য যে আমাদের দেশের অর্থাৎ কান্ট্রিতে হাইয়েস্ট যে বোর্ড অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের একটা পিডিএফ খুলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবং ইউপিএসসি যে রুলসটা ফলো করে সেটাই কিন্তু সমস্ত জায়গাতেই ফলো হয় এবং সেটা তোমরা এখনও বুঝতে পারবে যে ওটাই ওই মেনেই চলছে। তো তোমাদের সেই পিডিএফটা থেকে আমি আগে সেই ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখিয়ে দিই, তারপরে বাদবাকি বিষয়গুলো আলোচনা করব। এটা ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিছু ফ্রিকোয়েন্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। তোমরা ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু এটা ডাউনলোড করে নিজেরাও পড়ে নিতে পারো। তো তোমরা 7 নম্বর পয়েন্টে দেখো, এটা হচ্ছে শুধু ওবিসি ক্যাটাগরির জন্য উল্লেখ করা হয়েছে, কারণ এখানে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেই সমস্ত কোশ্চেনগুলোই ওবিসি ওরিয়েন্টেড। তাই এটা ওবিসি ক্ষেত্রে যেমন প্রযোজ্য তেমনি এসসি এসটি এবং অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রেও সেমভাবে প্রযোজ্য। এ ক্যান্ডিডেট অফ ওবিসি ক্যাটাগরি selected on his or her own merit without availing at any of the concession or relaxation to which such candidates are entitled to is recommended against unreserved vacancies। অর্থাৎ কোনো ওবিসির ক্যান্ডিডেট যদি কোনো রকমভাবে কোনো স্টেজে কোনো রিজার্ভেশন বা কোনো কনসেশন অর্থাৎ ছাড় না নিয়ে থাকে, তাহলে কিন্তু ওই ক্যান্ডিডেটটার যদি নিজের যোগ্যতায় ইউআর ক্যাটাগরিতে সফল হয় তাহলে সে আনরিজার্ভ ভ্যাকেন্সিতেই কিন্তু কাউন্টেড হবে। ইফ এনি কনসেশন অর রিল্যাক্সড স্ট্যান্ডার্ড অফ সিলেকশন ইজ অ্যাপ্লাইড অ্যাট এনি স্টেজ অফ সিলেকশন প্রসেস, অর্থাৎ যদি কোনো ছাড় বা রিজার্ভেশন সিস্টেম যদি কোনো এক্সামের যে কোনো একটা স্টেজে সে নিয়ে থাকে, এটা কিন্তু ফাইনাল বা প্রিলিমিনারি বা ইন্টারভিউর জন্য বলছে না, পুরো এক্সামের যে কোনো একটা স্টেজে যদি সে এই সুবিধাটা নিয়ে থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সে সেই ক্যাটাগরিতেই বিলং করবে। সাচ ক্যান্ডিডেটস উইল বি কনসিডার্ড এগেনস্ট ভ্যাকেন্সি রিজার্ভড ফর দ্য ওবিসি ক্যাটাগরি অনলি। এখানে ওবিসির উল্লেখ এই জন্যই আছে কারণ এটা হচ্ছে ওবিসি ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো ছিল তার অ্যান্সার। এই সেম রুলস কিন্তু এসসি এসটিদের ক্ষেত্রেও প্রযোজ্য, সেম রুলস। তাহলে আগের দিন ভিডিও করে যেটা আমি বলেছিলাম তোমাদেরকে সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। দেখো যে কোনো ক্যান্ডিডেট যদি কোনো একটা স্টেজে রিজার্ভেশন সিস্টেমটাকে ইউজ করে থাকে, অর্থাৎ সে যদি ছাড় পেয়ে থাকে, তাহলে পরবর্তী যতগুলো ধাপে সে আগাবে প্রত্যেকটা ধাপেই কিন্তু সে সেই ক্যাটাগরিতেই বিলং করবে। সে কিন্তু আর পুনরায় ইউআরএ যেতে পারবে না যদি সে পরবর্তী এক্সামে ইউআরএর থেকে বেশি মার্কস পেয়ে থাকে তবুও। যেমন অনেকেই তোমরা দেখবে প্রিলিমিনারিতে ওবিসি এতে বা এসসি এসটিতে কোয়ালিফাই করেছো, কিন্তু মেন এক্সামিনেশনে ইউআরের যে কাট অফ গেছে 42.5, এর থেকে অনেকেই বেশি নাম্বার পেয়েছো, কিন্তু তবু সেই ইউআরের মধ্যে কিন্তু আর প্রবেশ করতে পারোনি। ওবিসি এসসি বা এসটি তাদের নিজের ক্যান্ডিডেটের মধ্যেই মানে নিজের ক্যাটাগরির মধ্যেই পড়ে গেছো। তো এই জন্য এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এবার
এটা তো আমি আগেই বুঝিয়ে দিয়েছিলাম। এর পাশাপাশি যেটা তোমাদের অনেকেই বিভ্রান্ত হচ্ছ এবং কোশ্চেন করছো, তো সেটা সমাধান আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এখন প্রবলেম হচ্ছে অনেকেই বলছে, তোমাদের কাছ থেকে শুনছি যে তোমাদের কেউ কেউ বিভ্রান্ত করছে বা ভুল ইনফরমেশন দিচ্ছে। কোনো ক্যান্ডিডেট প্রিলিমিনারিতে ইউআর ক্যাটাগরিতে কোয়ালিফাই করেছে, মেন এক্সামিনেশনে ইউআর ক্যাটাগরিতে কোয়ালিফাই করেছে, আর অন্যদিকে একটা ক্যান্ডিডেট, সাপোজ আমি এসটি দিয়েই উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, সে প্রিলিমিনারিতে এসটিতে কোয়ালিফাই করেছে। যখন মেন এক্সামিনেশন দিয়েছে, তাহলে এই যে ক্যান্ডিডেটটা উভয় জায়গায় ইউআরে কোয়ালিফাই করেছিল, এও কিন্তু এসটিতেই বিলং করে, কিন্তু প্রিলিমিনারিতেও ইউআর ক্যাটাগরিতে পাস করেছিল, মেনেও ইউআর ক্যাটাগরিতে পাস করেছিল, এবং এর নম্বর সাপোজ হচ্ছে 43 মেনে পেয়েছে। আর অন্য যে ক্যান্ডিডেটটি এসটি, সে প্রিলিমিনারিতে এসটি ক্যাটাগরিতে কোয়ালিফাই করেছে, কিন্তু মেন এক্সামিনেশনে 50 মার্কস পেয়েছে। তাহলে 50 মার্কস পেলেও সে এই ইউআরের কাটঅফের থেকে বেশি পেয়েছে, তার সত্ত্বেও কিন্তু সে ইউআর ক্যাটাগরিতে যাবে না, সে এসটি ক্যাটাগরিতেই থাকবে, কারণ যেহেতু সে অলরেডি প্রিলিমিনারিতে রিজার্ভেশন নিয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে, এই যে ক্যান্ডিডেটটা যে উভয় জায়গায় ইউআরে সিলেক্টেড হয়েছে, আর দ্বিতীয় ক্যান্ডিডেটটা এসটিতে সিলেক্টেড হয়েছে, কিন্তু তার মার্কস 50 আর এই ক্যান্ডিডেটের মার্কস হচ্ছে 43। যদি কোনো কারণে এই ক্যান্ডিডেট ইউআর ফাইনাল যে সিলেকশন, অর্থাৎ আফটার ইন্টারভিউ ইউআর ক্যাটাগরিতে কোয়ালিফাই করতে পারলো না, তখন এ কী করবে? তখন এ চলে আসবে এসটি ক্যাটাগরিতে ফাইট করার জন্য। তখন এসটিদের মধ্যে ফাইট হবে। এবার প্রশ্ন হচ্ছে, অনেকেই ভাবছে যে যেহেতু এ বোথ ইউআরে কোয়ালিফাই করেছে, তাহলে এ যখন এসটিতে আসবে এ আগে অগ্রাধিকার পাবে। এমনটা কিন্তু মোটেও নয়। এইখানে তুমি উদাহরণে বুঝিয়ে যাও, এ অলরেডি এসটি ক্যাটাগরির মধ্যে আছে, ইউআরে কিন্তু যায়নি। কেন যায়নি সেটা আমি পূর্বে বললাম। এর মার্কস মেনে 50 এবং এর মার্কস মেনে হচ্ছে 43। সাপোজ এরা ইন্টারভিউয়ে সেম মার্কস পেল, অর্থাৎ এও পেল 10, এও পেল 10, তাহলে এর মার্কস হলো 53, 10 অ্যাড করলে হয়ে যাবে 53, আর এর 10 অ্যাড করলে হয়ে গেল 63। তাহলে এদের মধ্যে কে আগে আসবে মেরিট লিস্টের নাম? ডেফিনেটলি এই ক্যান্ডিডেটটা মেরিট লিস্টে আগে আসবে। এ কিন্তু মেরিট লিস্টে এর আগে আসতে পারবে না। যখন কোনো ক্যান্ডিডেট উভয় স্টেজে ইউআরে সিলেক্টেড হয়েছে, ইউআরের কাট অফ যখন সে ফাইনালি ক্লিয়ার করতে পারবে না, তখন সে নিজের ক্যাটাগরিতে ফিরে আসবে। যখন সে নিজের ক্যাটাগরিতে ফিরল, তখন নিজের ক্যাটাগরিতে যে ছেলেগুলো আছে তাদের সঙ্গে মার্কস নিয়ে ফাইট করবে। তাদের মধ্যে যার মার্কস বেশি হবে সেই আগে সিলেক্টেড হবে। এ বোথ জায়গায় ইউআরে সিলেক্টেড হলেও কিন্তু এ আগে সিলেক্টেড হবে না। এটা হচ্ছে পরিষ্কার রুলস। আরেকটা এক্সাম্পলের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিই যে এরকম দুটো ক্যান্ডিডেট হয়। একটা ক্যান্ডিডেট এসটি, যে মেন এক্সামিনেশনে ইউআরে সিলেক্টেড হয়েছে, তার ডেফিনেটলি প্রিলিমিনারি এক্সামিনেশনেও সে ইউআর ক্যাটাগরিতে সিলেক্টেড হয়ে থাকবে, এবং এর মার্কস হচ্ছে মেন এক্সামিনেশনে 50। আরেকটা ক্যান্ডিডেট এসটি, যে এসটি ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছে, তার মার্কস হচ্ছে 48। এবার এই দুটো ক্যান্ডিডেট ইন্টারভিউতে উপস্থিত হবে। সাপোজ এই ক্যান্ডিডেটটা ইন্টারভিউয়ে 10 মার্কস পেল এবং এই ক্যান্ডিডেট ইন্টারভিউ 10 মার্কসই পেল। এর মোট মার্কস হয়ে গেল 60, এর মোট মার্কস হয়ে গেল 58। এই কিন্তু ইউআর ক্যাটাগরির মধ্যে রয়েছে। সাপোজ ইউআরের কাট অফ গেছে 61, তাহলে কিন্তু এ আর ইউআর ক্যাটাগরির মধ্যে সিলেক্টেড হচ্ছে না। তখন এ কোথায় চলে যাবে? এ চলে যাবে এসটি ক্যান্ডিডেটদের মধ্যে। এবার একে এসটি ক্যান্ডিডেটদের মধ্যে ফাইট করতে হবে। তখন এই দুটো ক্যান্ডিডেটের মধ্যে কেমন ফাইট হবে? এ পেয়েছে 58, এ পেয়েছে 60। তাহলে যেহেতু এর মার্কসটা এসটি ক্যান্ডিডেট থেকে বেশি,
এখন এও এসটি ক্যান্ডিডেটের মধ্যে চলে গেছে, তাহলে কিন্তু এর নাম থাকবে আগে এবং এর নাম থাকবে পরে। তাহলে তোমরা বুঝতেই পারছো, যখন কোনো ক্যান্ডিডেট ইউআর থেকে তার নিজের ক্যাটাগরিতে ফিরে যাবে, তখন বাদবাকি নিজের ক্যাটাগরি থাকা ক্যান্ডিডেটদের মধ্যে তাকে ফাইট করতে হবে। যদি তার নাম্বার সেই ক্যাটাগরির কাট অফকে ক্লিয়ার করতে পারে, তাহলে তার মেরিট লিস্টে নাম থাকবে, এবং যদি সে সেই নিজের ক্যাটাগরির এর কাট অফও যদি ক্লিয়ার না করতে পারে, তাহলে সে কিন্তু মেরিট লিস্ট থেকে আউট হয়ে যাবে। অর্থাৎ ইউআরএ 2 জায়গায় সিলেকশন হয়েও যখন সে নিজের ক্যাটাগরিতে ফিরে আসবে, তখন সে একজন স্বাভাবিক ক্যান্ডিডেট হয়ে যাবে। তখন তাকে তাদের মধ্যেই ফাইট করতে হবে, এবং তাদের মধ্যে যাদের মার্কস আগের দিকে আছে তারা আগের দিকে থাকবে, এবং যাদের মার্কস পরের দিকে থাকবে তারা পরের দিকে থাকবে। যদি তার মার্কসটা সেই ক্যাটাগরির কাট অফকে ক্লিয়ার করতে পারে, তাহলে সে সিলেক্টেড হয়ে যাবে, না হলে সিলেক্টেড হবে না। তো এই ছিল বিষয়বস্তু। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এক্সাম্পলের সাহায্যে। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করবে, আর ডেসক্রিপশনে 3টে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেগুলো যদি জানতে চাও তোমরা ক্লিক করে দেখে নিতে পারো, কাট অফ এক্সপেক্টেড এবং আরও অনেক কিছু, কতগুলো ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, সমস্ত কিছু। যদি আমার ইনফরমেশন ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।